শিক্ষার্থী, আমরা নবম শ্রেণীর ৮০ পৃষ্ঠার অনুশীলনের ২ নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। এখানে প্রশ্নটি এরকম বলা হয়েছে যে বিভিন্ন সূত্র প্রয়োগ করে প্রমাণ করো যে z⁴ a বাই z⁴ b হোল টু দি পাওয়ার a প্লাস b মাইনাস c ইন্টু z⁴b বাই z⁴c হোল টু দি পাওয়ার b প্লাস c মাইনাস a ইন্টু z⁴c বাই z⁴a হোল টু দি পাওয়ার c প্লাস a মাইনাস b। এইখান থেকে আমাদেরকে এটা বিভিন্ন সূত্র প্রয়োগ করতে হবে, সূত্র প্রয়োগ করে এটাকে সমাধান করতে হবে। আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করে দেখি ভিত্তিগুলো যখন এক হয়ে যায় তাহলে সূচকের নিয়ম অনুযায়ী আমরা লিখতে পারি যখন ভিত্তিগুলো এক, পাওয়ারগুলো তখন কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এরকম লিখতে পারি যে ভিত্তি যেহেতু এক হয়ে গেল, আমরা লিখলাম যে a মাইনাস b, এটাকে আমরা লিখতে পারি a মাইনাস b, আমরা এইভাবে লিখতে পারি। আর তার সাথে যেহেতু এটা পাওয়ার, তো পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ আকারে থাকবে, এই পাওয়ারটা কি আকারে থাকবে, গুণ আকারে থাকবে, এই পাওয়ারটা গুণ আকারে থাকবে। এরপর গুণের জায়গায় থাকবে ভিত্তিগুলো যেহেতু একই রকম হয়ে গেছে, যেহেতু ভিত্তিগুলো এক, সেহেতু আমরা পাওয়ারগুলোকে ভাগ আকারে থাকার কারণে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ জেড বি মাইনাস সি। জেড দুইটা ভিত্তি সমান একই রকম এবং পাওয়ারগুলো ভাগ আকারে আছে, তাই আমরা এগুলো কি করব, আবার বিয়োগ করব, অর্থাৎ জেড ভিত্তিগুলা ভাগ আকারের কারণে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ সি মাইনাস এ, যেহেতু এটা পাওয়ারের সাথে পাওয়ার গুণ আকারে থাকবে। এটা কিন্তু একটা সূত্র, অর্থাৎ আমরা চাইলে এইভাবে এটাকে লিখতে পারি লগ, হ্যাঁ, বা এটাকে এভাবেও লেখা যায়, যেহেতু এটা লগে না, এ এম এ এন, যেহেতু ভিত্তিগুলো এক, পাওয়ারগুলো ভাগ আকারে থাকার কারণে বিয়োগ, আমরা এই সূত্রটাকে এখানে প্রয়োগ করলাম। আচ্ছা, এবার পরের লাইনে আমরা আসবো, যেহেতু এগুলা গুণ আকারে আছে সেহেতু এইটাও গুণ, এবার এইটাও গুণ, তাহলে প্রত্যেকটা এই রাশির প্রত্যেকটা পদ এই রাশির প্রত্যেকটা পদের সাথে গুণ আকারে বসবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে এর সাথে এ গুণ, অর্থাৎ এখানে দুইটা পদ আর এখানে তিনটা পদ, 2 আর 3টা পদ যখন গুণ হবে তাহলে গুণফল হবে 6, অর্থাৎ এদের গুণফল হবে 6টি পদ। এর সাথে গুণ করলে এ স্কোয়ার, যেহেতু ভিত্তিগুলো এক, গুণ আকারে থাকার কারণে পাওয়ারগুলো যোগ হবে, এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার, প্লাস এ প্লাস, এর সাথে বি গুণ করলে এ বি, প্লাস এ মাইনাস, এর সাথে সি গুণ করলে এসি। আবার বি দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করবো, অর্থাৎ বি দিয়ে এ কে গুণ করবো, বি দিয়ে বি কে গুণ করবো এবং বি দিয়ে সি কে গুণ করবো। যেহেতু বি এর চিহ্ন মাইনাস, প্লাস এ মাইনাস, বি এর সাথে এ গুণ করলে বি এ বা এ বি আমরা সাজায় লিখলাম, মাইনাস এ মাইনাস, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, মাইনাস এ প্লাস, বি এর সাথে সি গুণ করলে বিসি। এরপর আমরা পরেরটা ঠিক একই পদ্ধতিতে করবো, অর্থাৎ বি মাইনাস সি দিয়ে বি প্লাস সি মাইনাস এর প্রত্যেকটা পদকে গুণ করব। তো বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার, বি এর সাথে সি গুণ করলে বিসি, যেহেতু প্লাস এ প্লাস এ মাইনাস, বি এর সাথে গুণ করলে এ বি, মাইনাস এ মাইনাস, বি এর সাথে সি গুণ করলে, সি এর সাথে বি গুণ করলে সিবি বা বিসি, মাইনাস এ মাইনাস, সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার, মাইনাস এ প্লাস, সি এর সাথে গুণ করলে সি এ আমরা সাজায় লিখলাম এসি। গুণ ঠিক একই পদ্ধতি ব্যবহার করে এখানে আমরা গুণ করব, এটা প্লাস, এটাও প্লাস প্লাস, সি এর সাথে সি গুণ করলে সি স্কোয়ার, প্লাস সি এর সাথে গুণ করলে এসি, প্লাস মাইনাস, সি এর সাথে বি গুণ করলে বিসি, মাইনাস এর এখানে প্লাস মাইনাস, এর সাথে সি গুণ করলে এসি, মাইনাস এর সাথে গুণ করলে এ স্কোয়ার, মাইনাসে প্লাস, এর সাথে বি গুণ করলে এবি। আশা করি বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এখানে দেখব যে এ বি প্রত্যেকটা গুণফল, মানে গুণফলের প্রত্যেকটা পদের মধ্যে, প্রত্যেকটা রাশির মধ্যে 2টো করে পদ মিলে যাবে, যারা একই রকম দেখতে কিন্তু চিহ্নগুলো ভিন্ন। তাহলে এ প্লাস এ বি মাইনাস কাটাকাটি গেল, ঠিক একইভাবে এখানে বিসি প্লাস বিসি মাইনাস কাটাকাটি যাবে, এসি প্লাস এসি মাইনাস কাটাকাটি যাবে।
এখন যেগুলো কাটাকাটি যাওয়ার পর অবশিষ্ট রইল এ স্কোয়ার মাইনাস এসি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি ইন্টুর জায়গায় থেকে যাবে জেড বি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি ইন্টু সি স্কোয়ার মাইনাস বিসি মাইনাস এ স্কোয়ার প্লাস এবি, এইভাবে আমরা লিখলাম। ভিত্তিগুলা সবই একই রকম বা এক, তারা গুণ আকারে থাকার কারণে তাদের পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে। তার মানে এটা এটা যোগ, যেহেতু গুণ আকারে আছে তাহলে যোগ হবে, পাওয়ারগুলো যোগ। হ্যাঁ, এখানে যোগ চিহ্ন বসে গেল, গুণ থাকার কারণে এখানে যোগ চিহ্ন বসে এইভাবে বসলো। এখন আমরা যদি খেয়াল করে দেখি, এই যে প্লাস এ স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এ স্কোয়ার কাটাকাটি যাবে, মাইনাস বিসি প্লাস বিসি কাটাকাটি যায়, মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটাকাটি যাবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি কাটাকাটি যাবে, এসি প্লাস মাইনাস এসি অ্যান্ড সি স্কোয়ার মাইনাস প্লাস কাটাকাটি গেল। অর্থাৎ কাটাকাটি যাওয়ার পর এখানে ওপরে আর কোনো পদই অবশিষ্ট থাকলো না, যার কারণে শূন্য হয়ে গেল। জেড নট বা জেড টু দি পাওয়ার জিরো, জেড টু দি পাওয়ার জিরো আমরা জানি যে কোনো কিছুর ওপর যদি জিরো থাকে তাহলে সেটা নট হয়, আর নটের মান হচ্ছে ওয়ান। অর্থাৎ এইভাবে লিখতে পারি, যেহেতু এ নট ইকুয়াল হচ্ছে ওয়ান। অনেকগুলো সূত্র এখানে প্রয়োগ আছে, যেরকম হচ্ছে যে ভিত্তিগুলো এক হলে গুণ আকারে থাকলে যোগ, ভিত্তিগুলো এক ভাগ আকারে থাকলে বিয়োগ। তো আশা করি তোমরা 2 নম্বর প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছো। নিচের সূচক সমতাকে লগের মাধ্যমে প্রকাশ করো এবং বৈজ্ঞানিক ডিভাইস ব্যবহার করে এক্স এর মান বের করো। এটা হচ্ছে আমাদেরকে 3 নাম্বার যে এটা আছে, অঙ্কটা আছে, সেটা সমাধান করতে হবে এই শর্ত অনুযায়ী। ওকে, তো আমরা প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1 2 টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে 64। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তো আমাদেরকে সূচক সমতাকে, এই যে সূচক সমতা, এটাকে লগের মাধ্যমে প্রকাশ করতে হবে। এখন আমরা লগ কি করব? তা আমরা, তোমরা দেখতে পাচ্ছ যে লগ এই 2 ভিত্তি আমি এখানে গুণ করে দিছি, সবটার ক্ষেত্রে লগ 2 ভিত্তি আমি গুণ করে দিছি। এইটা হচ্ছে যে আমরা এটা প্রশ্ন অনুসারে লিখছে যে লগের মাধ্যমে প্রকাশ করো। যেহেতু লগের মাধ্যমে প্রকাশ করতে হয়েছে সেহেতু আমাদেরকে ভিত্তি ধরতে হয়েছে লগ টু ভিত্তি। কেন লগ টু ভিত্তি ধরলাম? এটা পেছনে কারণ হচ্ছে যেটা এক্স এর যে ভিত্তিটা থাকবে সেটা হবে লগের ভিত্তি। আশা করি তোমরা কথাটা বুঝতে পেরেছো। এখন এক্স যেহেতু এখানে সূচক আকারে আছে, পাওয়ার আকারে আছে, আমরা চাইলে এক্সটাকে সামনে লিখতে পারি, অর্থাৎ এক্সটাকে আমি এইভাবে লিখতে পারি গুণ আকারে লগ টু ভিত্তি টু, অর্থাৎ টু আর্গুমেন্ট হয়ে যাচ্ছে এখানে, সমান সমান লগ টু ভিত্তি 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ আমরা 64কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 আকারে। এখন আমরা চাইলে এই লাইনটাকে, যেহেতু লগ 2 ভিত্তি, এই লাইনটাকে আমরা চাইলে একটা লাইন আকারে লিখে নেই 6 লগ 2 ভিত্তি 2, আমরা এইভাবে এই লাইনটাকে লিখে নিলাম। অর্থাৎ আমরা পরে একটা লাইন লিখবো যে বা এক্স সমান সমান লগ 2 ভিত্তি 2। ওকে, এবার আমরা কি করব, যেহেতু লগ ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে তার মান অন হয়ে যায়, এটা একটা সূত্র। এখানেও আমরা যদি খেয়াল করে দেখি লগ আর্গুমেন্ট এবং ভিত্তি এবং আর্গুমেন্ট যেহেতু সমান হয়ে গেছে সেহেতু তার মানও অন হয়ে যাবে। এক্স এর সাথে অনগুণ করলে এক্স, 6 এর সাথে অনগুণ করলে 6, অর্থাৎ আমরা এটাকে এইভাবেও লিখতে পারি সূত্রটা যে লগ এ ভিত্তি এ ইকুয়াল হচ্ছে 1। এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করতে পারি। আমরা 3-এর 2 নম্বর অঙ্কটি করার চেষ্টা করবো। এখানে দেওয়া আছে 1.2 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 100। এখন আমরা আগেই বলছিলাম যে এখানে লগ আমাদেরকে আনতে হবে প্রশ্ন অনুযায়ী, তাহলে লগের ভিত্তি হবে কত? 1.2, যেহেতু এক্স এর ভিত্তি 1.2 এভাবে লিখবো, তো লগের ভিত্তি হবে 1.2, আর্গুমেন্ট হবে 1.2, অর্থাৎ যেটা দেয়া আছে সেটা ইকুয়াল লগ ভিত্তি হবে 1.2, আর্গুমেন্ট হবে 100। এখন এক্সকে আমরা এক্স এর মতোই রাখলাম, যেহেতু এক্স এখানে ঘাত আকারে বা পাওয়ার আছে, আমরা সূত্র অনুযায়ী তাকে চাইলে এই সামনে এনে লিখতে পারবো। এটা একটা সূত্র, লগের একটা সূত্র হিসেবে আমরা এটাকে লিখতে পারি। এখন আমরা চাইলে এটা লগ এ 1.2 ভিত্তি 1.2 আর্গুমেন্ট, এটা যেভাবে আছে এইভাবেই থাকলো, এবং আমরা চাইলে এটাকে সাধারণ যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরের মাধ্যমে এটা মানটা আমরা বের করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে গিয়ে লিখবো হচ্ছে লগ 100 ভাগ হচ্ছে লগ হচ্ছে 1.2 দিলে আমরা এই মানটা পেয়ে যাব। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে, সাধারণ ক্যালকুলেটর, তারা চাইলে এই পদ্ধতিতে মানটা বের করে নিতে পারো। আমি এখন তোমাদেরকে এটা করে দেখাবো যে লগ 100 ভাগ লগ 1.2, তাহলে মান আসছে কত? 25.2585850627 এরকম।
তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটার জন্য মানে খুব দামি ক্যালকুলেটর কিনে রাখবে এরকম কোনো কিছু বিষয় না, তোমরা এইভাবে এটাকে করে নিতে পারো। ওকে, তো আমরা যেহেতু এক্স কে সামনে নিয়ে আসলাম, আমরা যেন লগ ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে তার মান অন হয়ে যায়। এটা যা আছে আমরা চাইলে যেহেতু দশমিকের পরে, হ্যাঁ, 5-এর পর যদি 5 বা 5কে অতিক্রম করে, তাহলে পরের ঘরটা যদি 5 বা 5কে অতিক্রম করে, তাহলে আমরা এই পূর্ববর্তী পথ ঘরকে আমরা একবারে লিখতে পারি, অর্থাৎ 5-এর পরিবর্তে আমরা চাইলে 6 লিখতে পারি। এক্স ওয়ানের সাথে গুণ করলে এক্স হয়ে যায়, সমান সমান হচ্ছে 25 ইন্টু 26, অথবা কেউ চাইলে পূর্ণ মানটা এখানে বসায় দেওয়া যেতে পারে। এটি হচ্ছে অ্যান্সার। তো এখন আমরা 3-এর 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করব। 3-এর 3 নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো। এখানে দেওয়া আছে 7 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 5। তো খুব সহজ, লগ 7 ভিত্তি 7 এক্স কেন আসলো, সেটা হচ্ছে যেহেতু এক্স এর ভিত্তি যা থাকবে এক্ষেত্রে আমরা লগের ভিত্তিও তা ধরে নিব, এবং যেহেতু উভয় পক্ষে লগ ভিত্তি 7 থাকবে, তো লগ 7 ভিত্তি 5 হচ্ছে আর্গুমেন্ট এখানে যেটা আছে সেটা। তো আমরা এক্স এখানে যেহেতু ঘাতাকার আছে, এক্স এর সামনে এনে লিখতে পারি গুণ হচ্ছে লগ 7 ভিত্তি 7 ইকুয়াল, এইটাকে আমরা আবার মনে করে দিতে চাই যে আমরা এটাকে কিভাবে সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর করব। লগ 5 আর্গুমেন্টটাকে আগে লিখবো, ভাগ হচ্ছে লগ 7। আমরা যদি সেটা করি তাহলে সাধারণ ক্যালকুলেটর অর্থাৎ সাইন্টিফিক ক্যালকুলেটরগুলোতে এই পদ্ধতি ব্যবহার করলে আমরা এর মানটা পেয়ে যাবো হচ্ছে 0.8270874775। এটা যেহেতু একটা সূত্র, সেহেতু আমরা এটাকে 1 লিখতে পারি। ইকুয়াল হচ্ছে, আমি আগেই বলছি দশমিকের পর, হ্যাঁ, যদি এই ঘরটা এই যেহেতু 2 এর পরের ঘরটা 7, 5-এর উপরে বা 5-এর বেশি হয়ে গেলে এই ঘরটাকে চাইলে আমরা এই 2কে বাড়ায় 3 লিখতে পারি। এটা একটা নিয়ম। তো এক্স এর সাথে অনগুণ করলে 1ই হয়, সমান সমান হচ্ছে 0.83। এই হচ্ছে 3-এর উত্তর। এখন আমরা 4-এর উত্তরটা করার চেষ্টা করব। এইখানে দেয়া আছে 2/3 হোল টু দি পাওয়ার এক্স ইকুয়াল 7। তো ভিত্তি যেহেতু 2/3 তাকে ধরতে হবে, লগ 2/3 এক্স সমান সমান হচ্ছে লগ 2/3 ভিত্তি 7 হচ্ছে আর্গুমেন্ট। এভাবে আমরা লিখবো। তারপরে যেহেতু এক্স এখানে ঘাতাকার আছে, আমরা চাইলে এক্স এর সামনে নিয়ে আসবো, লগ 2/3 ভিত্তি হচ্ছে এটা, আর 2/3 হচ্ছে আর্গুমেন্ট। আর এটাকে আমরা আবার মনে করে দিতে চাই, লগ 7 ভাগ হচ্ছে কত, লগ, আমরা চাইলে এটাকে যে 2/3 কে ভাগ করে 0.6666 বা 7 দিয়ে একটা মান দিয়ে এটা করলে পয়েন্টে মানটা অর্থাৎ মাইনাসে মানটা বের হবে। তো মাইনাসে মানটা বের হলো। যেহেতু এটাকে আমরা একটু আগেই বলেছিলাম লগ এ ভিত্তি এ যদি হয় তার মান 1, যেহেতু ভিত্তি এবং আর্গুমেন্ট সমান তাহলে এটা মান 1 হয়ে গেল। মাইনাস আমরা চাইলে দশমিকের পর যে ঘরটা আছে, যে এই ঘরের পরে এটা 7 বা 5 বা 5-এর বেশি হওয়ার কারণে এই ঘরকে আমরা 8 লিখতে পারি, ঠিক আছে, বা আমরা শুধু 0 বা 8ও লিখে দিতে পারি। তাহলে এক্স এর মান সমান সমান হচ্ছে -4.80। এই হচ্ছে আমাদের 3 নম্বরের 4টি অঙ্ক ছিল। 4টি অঙ্ক শেষ হয়ে গেল। এখন আমরা তোমাদেরকে 4 নম্বর অঙ্কটি করে দেখাবো। 4 নম্বর অঙ্কটি এখন করার চেষ্টা করবো। সেখানে আমাদেরকে প্রশ্ন দেওয়া আছে যে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। এই প্রশ্নটা আমাদের দেয়া আছে। এখন এই প্রশ্নের উপর ভিত্তি করে আমাদেরকে এটা অঙ্কটি সমাধান করতে হবে। তো আমরা যেহেতু সমাধান করবো, আমাদের কাছে কি কি দেয়া আছে, দেয়া আছে মুনাফার হার, যেহেতু 10% আমাদের এখানে মুনাফার হার 10% দেয়া আছে। তো আমরা মুনাফার হার 10% লিখলাম, যেহেতু পার্সেন্টেজ ভাঙলে 1/100 চলে আসে, অর্থাৎ 10/100 সংক্ষেপে আমরা বলতে পারি। তো 10/100 করলে 0.1 হয়। তো ধরি মূলধন পি টাকা, সে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন এ সেটা হবে 3p টাকা। যেহেতু একটা নির্দিষ্ট পরিমাণ প্রারম্ভিক মূলধন যদি আমরা পি টাকা হয়, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে রাখলে সেটা চক্রবৃদ্ধি হারে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে চক্রবৃদ্ধি মূলধনে পরিণত হয়। তো ধরলাম যে প্রশ্ন অনুযায়ী 3p বলতে কত বছরে তার 3 গুণ হবে। যে টাকাটা রাখবো, যদি 100 টাকা রাখি কত বছরে সেটা 300 হবে, 1 কোটি রাখলে কত বছরে সেটা 3 কোটি হবে, সেটাই বলতে এখানে সময় আমাদেরকে কত বছর, আমাদেরকে এন এর মানটা বের করতে হবে। আমরা জানি এ সমান সমান পি ইন্টু আর প্লাস হোল টু দি পাওয়ার এন। এই সূত্রটা আমরা একদম ছোট থেকে শিখে আসতেছি। যেহেতু আমরা ছোট থেকে অঙ্কটা শিখে আসতেছি, আমরা এখন বলতে পারি এর মান কত, 3p। এই যে আমরা এর পরিবর্তে 3p বসাই দিলাম, আর পি এর পরিবর্তে আমরা এখানে পি যা আছে তাই, প্লাস আর এর পরিবর্তে 0.1 আমরা এখানে বসাই দিলাম হোল টু দি পাওয়ার এন। ওকে, এখন উভয় পক্ষ থেকে আমরা পি কেটে দিই, 3 ইন্টু হচ্ছে 1 এর সাথে আমরা যদি 0.1 যোগ করি তাহলে হবে 1.1 হোল টু দি পাওয়ার এন।
এবার যেহেতু আমাদেরকে এন এর মান নির্ণয় করতে হবে, এন সমান সমান হচ্ছে আমাদেরকে লগ আনতে হবে, লগ এন এর যেটা ভিত্তি সেটা হবে লগের ভিত্তি, আর 3 যেটা থাকবে সেটা গিয়ে আর্গুমেন্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে লিখি লগ 3 ভাগ হচ্ছে লগ 1.1, তাহলে মান আসবে কত? 11.5260 এরকম অনেকটা, প্রায় এরকম মান আসবে। তো আমরা চাইলে এটাকে লিখতে পারি, সুতরাং এন সমান সমান 11.53, অর্থাৎ যেহেতু 2-এর এই যে এই ঘরটা, পরের ঘরটা যেহেতু 5 বা 5-এর বেশি হয়ে গেছে, চাইলে আমরা এই ঘরটাকে 1 বাড়ায় ধরতে পারি, অর্থাৎ আমরা 2-এর পরিবর্তে 3 লিখতে পারি। নির্ণয় সময় হচ্ছে 11 বছর 11.53 বছর, এটাকে আমরা বের করে ফেলতে পারছি। তো এখন আমরা করব হচ্ছে 5 নম্বর অঙ্কটি। 5 নম্বর অঙ্কটি দেওয়া আছে এইভাবে যে করোনা ভাইরাসের নাম তোমরা সবাই জানো। ওকে, এই ভাইরাস দ্রুত ছড়ায়। যদি করোনা ভাইরাস একজনের থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, এখানে কিন্তু খুব এটাকে খুব মনোযোগ সহকারে এই কথাটা খেয়াল করতে হবে যে একজন থেকে প্রতিদিন 3 জনে ছড়ায়, অর্থাৎ একজন নতুন আক্রান্ত ব্যক্তি 3 জন মানুষকে আক্রান্ত করতে পারে। এটা হচ্ছে একটা অঙ্কে ধরে নেওয়া হয়েছে, বেশি হইতে পারে। ওকে, তবে একজন থেকে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাস আক্রান্ত হবে? প্রথম প্রশ্নটা হচ্ছে একজন থেকে 1 মাসে, অর্থাৎ একজন থেকে 1 মাসে মোট কতজন করোনা ভাইরাসে আক্রান্ত হবে সেটা বের করতে হবে। কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে? দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে একজন থেকে 1 মাসে কতজন আক্রান্ত হবে, আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে কত দিনে 1 কোটি মানুষ করোনায় আক্রান্ত হবে। তো আমরা যেহেতু অঙ্কটা করিব, তো প্রশ্নটাকে আমরা এভাবে লিখতে পারি, যেহেতু দেয়া আছে একজনের থেকে প্রতিদিনে করোনা ভাইরাস ছড়ায় 3 জনে, সুতরাং প্রথম দিনে করোনা আক্রান্ত মানুষের মোট সংখ্যা, যেহেতু একজন তো আক্রান্ত হয়ে আছে, একজন আক্রান্ত হয়েছে, প্লাস সে আরো আক্রান্ত করবে নতুন 3 জনকে, তাহলে 1 গুণ 3, অর্থাৎ 1 প্লাস 1 ইন্টু 3, তাহলে আমরা লিখতে পারি 1 1 3 1 3 3, তাহলে 1 যোগ 4 জন। প্রথম দিনে আক্রান্ত মানুষের সংখ্যা 1 যোগ 3, অর্থাৎ 4 জন। দ্বিতীয় দিনে আক্রান্ত মানুষের মোট সংখ্যা কত হবে? প্রথম দিনে যে 4 জন, সেই 4 জনই থাকবে, সে 4 জন আবার নতুন 3 জনকে আক্রান্ত করবে, তাই 4 গুণ 3, 3 4 12, 12 আর 4 16, তাহলে দ্বিতীয় দিনে আক্রান্ত মানুষের মোট সংখ্যা হচ্ছে 16 জন। তৃতীয় দিনে করোনা আক্রান্ত মানুষের মোট সংখ্যা আমরা কত লিখবে এখানে? এখানে হচ্ছে যে তৃতীয় দিনের শুরুতে যারা ছিল, দ্বিতীয় দিনের শেষে যারা ছিল, তৃতীয় দিনের শুরুতে তারা থাকবে, সেই 16 জন আবার নতুন করে 3 জনকে, প্রতিজন 3 জন করে আক্রান্ত করবে, তাহলে 16 3 16 কত? 48, তাহলে 16 যোগ 48 হচ্ছে 64 জন। ঠিক আছে, এইভাবে আমরা চতুর্থ দিনে করোনা আক্রান্ত মোট মানুষের সংখ্যা, তৃতীয় দিন শেষে মানুষের সংখ্যা ছিল 64, তো 64 জন তো থাকবে, 64 জন আবার প্রত্যেকে নতুন করে 3 জনকে আক্রান্ত করবে, তাহলে 64 গুণ 3 192, 192 সাথে 64 যোগ করলে হবে 256। এইভাবে কি হতে থাকবে? ছড়াতে থাকবে, এই জন্য আমি ডট 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 দিয়ে গেলাম। এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি একটু প্যাটার্ন তোমরা চাইলে খেয়াল করতে পারো। দেখো এখানে আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 1, 4 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 4, আবার আমরা এখানে চাইলে 4 স্কোয়ার আকারে লিখতে পারি, আর এইটাকে আমরা চাইলে 4 কিউব। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখছো যে 4 এর পাওয়ার আকারে, অর্থাৎ 4 এর গুণিতক, 4 এর পাওয়ার আকারে কিন্তু এই আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। তাই প্রথম দিন হবে 4 টু দি পাওয়ার 1, দ্বিতীয় দিন হচ্ছে 4 টু দি পাওয়ার 2, তৃতীয় দিন হচ্ছে 4 কিউব, তারপর হচ্ছে চতুর্থ দিন 4 টু দি পাওয়ার 4, পঞ্চম দিন 4 টু দি পাওয়ার 5, তারপর ষষ্ঠ দিন 4 টু দি পাওয়ার 6, সপ্তম দিন 4 টু দি পাওয়ার 7, এরকম করে যেতেই থাকবে। ওকে, তা আমরা যেহেতু এটা একটা সূত্রের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব, সেহেতু আমরা এইরকম ডট ডট দিয়ে রেখে দিলাম। তোমরা চাইলে একটাই দিতে পারো, আমি 2টা দিছি, কেউ চাইলে 3টা 4টা, যার যার খুশি মতো দিতে পারবো। তবে n তম দিনে করোনা আক্রান্ত মানুষের মোট সংখ্যা কত? মোট সংখ্যা হবে 4 টু দি পাওয়ার n। এই হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে আমাকে যদি এখন বলে যে 11তম দিনে মোট আক্রান্ত মানুষের সংখ্যা কত, তাহলে 4 টু দি পাওয়ার 11। যদি বলে 20তম দিনের কথা বলতে 4 টু দি পাওয়ার 20, এরকম করে আমরা দিতে পারবো। তাহলে আবার 1 মাস সমান 30 দিন, তাহলে 30 দিনে করোনা আক্রান্ত মোট মানুষের সংখ্যা কত? 4 টু দি পাওয়ার 30, 4 টু দি পাওয়ার 30। আশা করি আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারছি। এখন আমাদের কিন্তু প্রথম প্রশ্নটার উত্তর হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন বলছে কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে, তাহলে দিনের সংখ্যা এবার বের করতে হবে। আমাদের কিন্তু অলরেডি প্রথমটা প্রশ্নের উত্তর আমরা কিন্তু বের করে ফেলছি, এখন আমরা বের করব কত দিনে 1 কোটি মানুষ আক্রান্ত হবে।
আচ্ছা, তো আমরা ধরি যে এনতম দিনে করোনা আক্রান্ত হয় 1 কোটি জন। আমরা ধরে নিলাম যে এনতম দিন, যেহেতু দিন সংখ্যা জানি না, আমরা ধরে নিলাম যে এনতম দিনে করোনা আক্রান্ত হয় 1 কোটি জন। অর্থাৎ আমরা লিখতে পারি 4⁴ ইকুয়াল হচ্ছে 1 কোটি। তো 1 কোটি হচ্ছে, আমরা এখানে 1 কোটি। এখন আমরা যেহেতু এন এর মানটা বের করবো, এই জন্য লগ চলে আসবে। লগ ভিত্তি হবে, যেহেতু এন এর ভিত্তি 4 ছিল, লগের ভিত্তি 4 হবে, আর্গুমেন্ট হবে 1 কোটি। যেটাকে আমরা যদি এই সায়েন্টিফিক ক্যালকুলেটর এইভাবে লিখি যে লগ, হ্যাঁ, 1 কোটি ভাগ হচ্ছে লগ 4, তাহলে আমরা পাবো 11.626748, প্রায় হচ্ছে যে 11.63 দিন। এটি হবে উত্তর। অর্থাৎ আমরা বলতে পারি যে হারে মানে অর্থাৎ একজন থেকে প্রতিদিন যদি 3 জনে নতুন করে ছড়ায়, তাহলে আমরা বলতে পারি যে 11.63 দিনে লোক সংখ্যা মানে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা হবে 1 কোটি। তা আশা করি তোমরা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছো।